নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো উৎপল দত্তের লেখা একটি বিখ্যাত নাটক অঙ্গার সম্পর্কে। প্রথমেই বলি যে উৎপল দত্তকে আমরা সকলেই জানি, সিনেমার একজন নামকরা লোক। তার অনবদ্য অভিনয়, তার সাবলীল অভিনয়, হাসির আধারে জীবনটাকে ফুটিয়ে তোলার যে চেষ্টা, সেটা আমরা জানি। অন্যদিকে নাটকের জগতে তিনি একজন বলা যেতে পারে বাংলার যে সমস্ত নাট্য ব্যক্তিত্বরা রয়েছেন, উৎপল দত্ত তাদের মধ্যে প্রথম সারির একজন মানুষ। নাটককার, নাট্য পরিচালক, অভিনেতা সব ক্ষেত্রেই তার বলা যেতে পারে অবদান রয়েছে। নাটককার রূপে উৎপল দত্তের বহু নাটকই আমাদের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে পড়ানো হয়, যার মধ্যে একটি হচ্ছে অঙ্গার। অঙ্গার নাটকটি সম্পর্কে আমরা প্রথমেই বলি যে এই নাটক আসলে কয়লা খনির জীবনকে নিয়ে লেখা। আমরা খনি অঞ্চলের জীবনযাত্রা খুব একটা জানি না। আমরা ভদ্র শিক্ষিত মানুষেরা খনির কথা, খনিতে কীভাবে শ্রমিকদেরকে কাজ করতে হয় সেগুলো খুব একটা জানি না। সেই জীবনটাকে উৎপল দত্ত তুলে ধরেছেন এই নাটকে। প্রথমেই বলি একটা কথা এই প্রসঙ্গে, যে উৎপল দত্তের নাট্যচর্চা প্রাথমিকভাবে শুরু হয়েছিল একটি নাট্যদল তৈরির মধ্য দিয়ে। তিনি যখন সেন্ট জেভিয়ার্সে পড়ছেন তখন তিনি সেন্ট জেভিয়ার্সের যে নিজস্ব নাট্যচর্চা তাতে তিনি যুক্ত ছিলেন, এবং শেক্সপিয়ারের নাটকের অভিনয় নাটকে সেখান থেকেই তার সূচনা বলা যেতে পারে। পরে তিনি দি অ্যামেচার শেক্সপিয়ারিয়ান্স বলে একটি দল তৈরি করেছিলেন। তাছাড়া বলা যেতে পারে আরেকটা ক্ষেত্রর কথাও এখানে উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে দি শেক্সপিয়ারিয়ান ইন্টারন্যাশনাল থিয়েটার কোম্পানি বলে একটি বিখ্যাত কোম্পানি, যার অন্যতম নাট্য পরিচালক ছিলেন কেন্ডাল সাহেব। তার সঙ্গে তিনি কাজ করেছেন, যা তাকে নাটকের অভিনয় থেকে শুরু করে নাট্য পরিচালনা, বিশেষত শেক্সপিয়ার চর্চা, যেটা বাংলায় তিনিই শুরু করেছেন বললে ভুল হবে না, সেটার শিক্ষা পাঠ সেখান থেকে তিনি নিয়েছিলেন। কিন্তু এই শেক্সপিয়ার চর্চার মধ্যেই তো তার নাট্য সাধনা থেমে থাকেনি। পরবর্তীকালে তিনি দল তৈরি করেছেন লিটল থিয়েটার গ্রুপ, পিপলস লিটল থিয়েটার, এই নামেও সেটা পরবর্তীকালে কনভার্ট হচ্ছে। তার আগে তিনি কিন্তু 2 বছরের মতো গণনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন। এই যে গণনাট্যের সঙ্গে যুক্ত থাকা, নানা মতাদর্শগত দ্বন্দ্ব বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনান্তরের কারণে বিজন ভট্টাচার্যের ডাকে তিনি গণনাট্যে যোগ দিলেও পরবর্তীকালে সেই দল ছেড়ে দিচ্ছেন। কিন্তু এই গণনাট্যের আদর্শটা না উৎপল দত্তের যে সারা জীবনের পাথেয় হয়ে থেকেছে। পরবর্তীকালে তিনি যখন নাটক লিখছেন, সেই নাটক চর্চার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে জনগণের জন্য তার থিয়েটার, লিটল থিয়েটার থেকে যখন তিনি পিপলস লিটল থিয়েটার কথাটাকে ব্যবহার করছেন, এই যে লিটল থিয়েটার থেকে পিপলস লিটল থিয়েটারে যাত্রা, এটা কিন্তু থেকে আমরা বুঝতে পারি যে উৎপল দত্ত মানুষের জন্য থিয়েটার করছেন, মানুষই তার লক্ষ্য। পাশ্চাত্যে একজন নাট্যকারের কথা আমরা জানি, জার্মান নাট্য ব্যক্তিত্ব, যাকে বিপ্লবী থিয়েটারের জনক বলা হয়, সেই আমাদের বের্টোল্ট ব্রেখট। তিনি তার নাটকের মধ্য দিয়ে সবসময় একটা সমাজ বদলের স্বপ্ন দেখতেন, নাটককে শ্রেণী সংগ্রামের হাতিয়ার করতে চেয়েছিলেন। উৎপল দত্তও কিন্তু বাংলায় যারা আমাদের বলা যেতে পারে ব্রেখটকে নিয়ে চর্চা করেছেন, ব্রেখটের আদর্শকে মেনেছেন, উৎপল দত্ত তাঁদের মধ্যে অন্যতম। মার্ক্সীয় দর্শনে বিশ্বাসী উৎপল দত্ত সবসময় নাটকের মধ্য দিয়ে একটা শ্রেণীহীন সমাজ, শোষণমুক্ত সমাজ গড়ার কথা ভেবেছেন। একটা বলা যেতে পারে সমাজের যে কোনো স্তরে, বিশেষত শ্রমিক শ্রেণীর মানুষেরা নানাভাবে যেভাবে বঞ্চিত হয়, অত্যাচারিত হয়, উপেক্ষিত হয়, তাদের পক্ষ নিয়ে তিনি বারবার কথা বলেছেন। তার নাটকের মধ্যে আমরা দেখব ইতিহাস চেতনা আছে। তিনি বারবার ইতিহাসের আধারে, ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে কিংবা সমসাময়িক কোনো না কোনো প্রসঙ্গকে নিয়ে বারবার তিনি নাটকের মধ্য দিয়ে একটা শ্রেণী সংগ্রাম, একটা প্রতিবাদ, একটা প্রতিরোধের বার্তা দিতেন। নাটকের মধ্য দিয়ে একটা সমাজ বদলের ভাবনাকে তিনি মানুষের মধ্যে বুনে দেবার চেষ্টা করতেন। তো এই কথাগুলো আমরা এই কারণেই বললাম যে অঙ্গার নাটকটাকে বুঝে নেবার জন্য এই কটা কথা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। অঙ্গার নাটকের প্রসঙ্গে যে কথাটুকু আমাদেরকে বলতে হয় যে মূলত চীনাকুড়ি যে কয়লা খনি অঞ্চল, সেখানে যে 1958 দিকে একটা দুর্ঘটনা ঘটে, খনিতে বিধ্বংসী একটা অগ্নিকাণ্ড হয়, এবং সেই অগ্নিকাণ্ডের পেছনে খনির মধ্যে গ্যাস জমা
উপযুক্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকার কারণে অনেক সময় তাতে কী হয়, মিথেন গ্যাস জমে এবং গ্যাসের চাপে সেখানে বিস্ফোরণ হয়। এই যে বিস্ফোরণ ঘটায় এবং তারপর সেখানে জল দিয়ে সেটাকে খনিটাকে রক্ষা করবার চেষ্টা, এবং তার ফলে বহু মানুষ প্রাণ যাচ্ছে জলে ভেসে, জলের মধ্যে আটকে গিয়ে এবং খনিতে এই ধস এবং অগ্নিকাণ্ডের ফলে। এই যে চীনাকুড়ি কয়লা খনি অঞ্চলের যে বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং তারপর খনির মধ্যে জল ঢোকানো ইত্যাদি ঘটনা ঘটেছিল, সেই সমস্ত তথ্য, অর্থাৎ খনির কয়লাকে বাঁচানোর জন্য মালিকপক্ষ কী করতো না, খনির মধ্যে জল প্রবেশ করিয়ে সেটাকে আগুন নেভানোর চেষ্টা করতো, এবং তার ফলে কী হতো, এক নম্বর তো সেই খনির মধ্যে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বা খনিধস বা বিস্ফোরণ যাই বলি না কেন, এক নম্বর বিস্ফোরণ হয় খনির মধ্যে, যে বলা যেতে পারে খনির মধ্যে তো কয়লা কাটতে গেলে, কয়লাকে বের করতে গেলে সেখানে ইলেকট্রিক শকে এক ধরনের মানে বিস্ফোরণ ঘটানো হয়। এরপরে প্রাকৃতিকভাবেও কী হয়, মিথেন গ্যাস জমে যাওয়ার কারণে এই ঘটনাগুলো ঘটে। তাতে তো বিস্ফোরণের ফলে বহু মানুষের প্রাণ যাচ্ছে। উপরন্তু যারা বেঁচেও রইল তাদেরকে বাঁচানো অপেক্ষায় খনি মালিকেরা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা, ইংরেজ সরকার যেটা করতে চেয়েছিল সেটা হচ্ছে, ইংরেজ সরকারাধীনই বোধহয় ছিল এই খনিটি আর কি সেই সময়। তো তারা কি করতো, খনির মধ্যে জল প্রবেশ করাতো এবং তাতে কিন্তু শ্বাসরুদ্ধ হয়ে যারা বেঁচেও থাকার সম্ভাবনা ছিল তারাও মারা যেত। এই যে ঘটনাটার কথা আমরা বললাম, অর্থাৎ চীনাকুড়ি কয়লা খনির যে বিস্ফোরণ, যে দুর্ঘটনা, তাকে সামনে রেখে এই নাটকটা লেখা হয়েছে, যেখানে দেখানো হয়েছে খনি শ্রমিকদেরকে কতখানি বিপদের সঙ্গে কাজ করতে হয় এবং শেষ পর্যন্ত সেই কয়লা খনির মধ্যে বিস্ফোরণ এবং কয়লা খনির মালিকেরা ষড়যন্ত্র করে, কয়লা খনির ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কেমন করে জল প্রবেশ করিয়ে শ্বাসরুদ্ধ করে, বিনু থেকে শুরু করে আমরা দেখতে পাবো আরও যারা কয়লা খনির মধ্যে আটকে পড়েছিল তাদের প্রাণ বাঁচানোর জায়গায় খনিকে বাঁচানোর জন্য কিভাবে জল প্রবেশ করিয়ে তাদেরকে মেরে ফেলা হলো। সেই নির্মম নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে থাকলাম উৎপল দত্তের এই নাটকের মধ্য দিয়ে। এবং সেই সাক্ষী আরও হয়েছে যখন 1959 সালে এই নাটকটা মিনার্ভা থিয়েটারে অভিনীত হচ্ছে। সমালোচকেরা, ইতিহাসকাররা বলেন যে সেদিন এই নাটক একটা ইতিহাস তৈরি করেছিল। একেবারে কয়লা খনির শ্রমিকদেরকে এইভাবে মঞ্চে নিয়ে আসা এবং যাকে বলা যেতে পারে প্রকাশবাদী নাট্যরীতি, অর্থাৎ একেবারে মঞ্চে আস্ত একটা কয়লা খনির ছবিকে তুলে ধরা, জল ঢুকছে সে সমস্তগুলোকে নানাভাবে আলো থেকে শুরু করে উপযুক্ত কায়দায় ব্যবহার করে একটা প্রকাশবাদী নাট্যরীতি, যেটা পাশ্চাত্যে খুব জনপ্রিয় ছিল একসময়, আজও আছে, সেই রীতিকে চমৎকারভাবে ব্যবহার করে উৎপল দত্ত বাংলা নাটক তথা নাট্যমঞ্চের একটা পরিবর্তন আনলে, একটা মঞ্চ যে কতখানি বাস্তবের অনুকূল হতে পারে, বাস্তবকে কতখানি জীবন্ত করে দেখানো যায়, সেটা কিন্তু উৎপল দত্ত চেয়েছিলেন। আসলে উৎপল দত্তের লেখালেখি পড়লেও আমরা বুঝতে পারবো, উৎপল দত্ত সবসময় মনে করতেন যে থিয়েটার ব্যাপারটাকে বাস্তবের অনুকরণে হতে হবে, কিছুটা হতে হয়। থিয়েটারে যদি আমরা উপযুক্ত দৃশ্য বিন্যাস না ঘটাতে পারি তাহলে তার উপযুক্ত আবেদন তৈরি হয় না। এই কারণে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে বাদল সরকারের থিয়েটার ভাবনার সঙ্গে উৎপল দত্তের কিন্তু একটা দ্বন্দ্ব ছিল। বাদল সরকার যেভাবে থার্ড থিয়েটারে বা ফোর্থ থিয়েটারের দিকে গেছিলেন, যেখানে একটা চরিত্রের শরীরকে, তার অঙ্গভঙ্গি, তার সংলাপটুকুকেই মুখ্য মূলধন করে কোনো রকম দৃশ্যসজ্জা ছাড়াই অভিনয় করতেন, উৎপল দত্ত ওই ধরনের থিয়েটারকে ঠিক থিয়েটারই মনে করতেন না। সেটা আমরা কিন্তু এই অঙ্গার থেকেই বুঝতে পারবো। তো যাই হোক, এই যে মঞ্চে সেই জিনিসটাকে দেখানো হলো, সেদিন সেটা একটা ইতিহাস তৈরি করেছিল। যারা সেদিনে সেই থিয়েটার দেখার সাক্ষী ছিলেন তাদের কথাবার্তা, তাদের আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারি। যাই হোক, তো এই নাটকের মধ্যে আমরা দেখতে পাবো তাহলে যে খনি অঞ্চলের মধ্যে ধস মানে বিধ্বংসী অগ্নিকাণ্ড, বিস্ফোরণ এবং তারপর খনির মধ্যে জল ঢুকিয়ে সেই বিস্ফোরণের আগুনের তাপকে থামাতে গিয়ে, নিজেদের লাভালাভের দিকে তাকাতে গিয়ে কেমন করে খনি মালিকেরা বিনু থেকে শুরু করে রমজান, আরিফ, সনাতন, এদের প্রত্যেককে সেই খনির মধ্যে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলল। নাটকের শেষ দৃশ্যটা কি ভয়ানক দৃশ্য, যেখানে সনাতন থেকে শুরু করে বিনু, অর্থাৎ যার প্রকৃত ভালো নাম বিনোদ, সে আসলে সেখানে বলা যেতে পারে শর্ট ফায়ারের কাজ করত, অর্থাৎ বিস্ফোরণগুলো ঘটানোর কাজে সে নিযুক্ত থাকতো, যেটা প্রাকৃতিকভাবে নয়, যেটা মনুষ্যসৃষ্ট বিস্ফোরণ ঘটানোর একটা কাজ থাকে, যাতে মাটি খুঁড়ে সেখান থেকে কয়লা বের করা যায়। তো সেই মানুষটাও কীভাবে সেই জলের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেল একে একে প্রত্যেকেই, সেই ঘটনাটা এই নাটকের মধ্যে দেখানো হয়েছে।
যেখানে আমরা দেখতে পাবো নাটকের শেষে আমাদের বিনু একটা চমৎকার কথা বলছে, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম, বাঁচতে দিল না। সনাতনকে বলতে শোনা যাচ্ছে যে পৃথিবীর মানুষ জেনে রাখো, আমাদেরকে বাঁচার সুযোগ করে দেওয়া হলো না। আমরা মানুষের জন্যই মাটির তলায় খনি থেকে কয়লা তুলতে গিয়েছিলাম, কিন্তু আমাদের বাঁচার কোনো ব্যবস্থা নেই। খনি মালিকেরা সেগুলো ভাবে না। তাই পরবর্তী প্রজন্ম যাতে ভালো থাকে তার জন্য তারা কিছু কথা লিখে রেখে গিয়েছিল। কারা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সবটা তারা জানিয়েছে। একটা প্রখর শ্রেণী চেতনা এখানে দেখানো হচ্ছে। এবং শুধু এখানেই নয়, এর আগে নাটকের সম্ভবত দ্বিতীয় দৃশ্যে একটা কোর্ট রুমকে দেখানো হচ্ছে, যেখানে বিচার পর্ব চলছে, যেখানে একদিকে প্রধান বিচারপতি থেকে শুরু করে এই কারখানা মানে খনি অঞ্চলের মালিক পক্ষ বা বিভিন্ন ম্যানেজারের উপস্থিতি রয়েছে, অর্থাৎ খনি মালিকদের বা খনির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, শাসক পক্ষ, তাদের লোকেরাও রয়েছে। আবার এই সাধারণ মানুষদের পক্ষ নিয়ে দুর্গাদাস বাবুর মতো একজন প্রকৃত মানবতার পূজারী, মানুষের পক্ষে থাকা একজন, যিনি উৎপল দত্তেরই হয়তো উপযুক্ত প্রোটাগনিস্ট চরিত্র যাকে বলা যায়, যিনি মানবতার পক্ষে মানুষের হয়ে লড়াই করতে চেয়েছেন। তিনি বারবার দেখাতে চেয়েছেন খনি মালিকেরা কীভাবে জোর জুলুম করে, মানুষের প্রাণ যাদের কাছে কোনো মূল্য পায় না তাদেরকে বিপদের মধ্যে ফেলে কীভাবে মিথেন গ্যাস বেরিয়ে আসার, বায়ু চলাচলের উপযুক্ত পরিবেশ রাখা হয় না। শুধু মনুষ্য সৃষ্ট তো নয়, প্রাকৃতিক উপায়েও কেমন করে সেখানে বিস্ফোরণ ঘটে, মানুষের প্রাণ কতখানি ঠুনকো, আলো নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা সেখানে থাকে না, সব নিয়ে প্রশ্ন তুলেছেন। সেখানে দেখানো হয়েছে দীননাথের মতো একজন বলা যেতে পারে শর্ট ফায়ারার, সে কীভাবে এর আগে অর্থাৎ নাটকে যে মূল বিস্ফোরণ এবং জল ঢুকে ঘটনাটাকে দেখানো হচ্ছে তার আগেও এই খনি অঞ্চলে বিস্ফোরণ হয়েছে, লোক মারা গেছে, সেই তথ্য গোপন করেছে সরকার, সেই তথ্য জানাতে দেয়নি। এবং সেখানে বলা যেতে পারে যে বিচারপতিও দুর্গাদাস বাবুকে থামিয়ে দেবার চেষ্টা করছেন। সেখানে দেখানো হচ্ছে কেমন করে ওই দীননাথের মতো লোকেরা, দীননাথ এবং তার আরেকজন অধীনস্থ একজন কর্মচারী কিভাবে ওই খনির মধ্যে ধস পড়ে বিস্ফোরণে মারা যাচ্ছে, এবং সরকার সেই তথ্য লোপাট করবার জন্য কেমন করে সেখান থেকে 25 মাইল দূরে নিয়ামতপুর বলে একটি অঞ্চলে রোডের উপর তাদের দেহটাকে থেঁতলে ফেলে রেখে দিয়ে আসছে, যাতে কোনো প্রমাণ না থাকে। অর্থাৎ এই খনি অঞ্চলের মালিক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শ্রমিকদেরকে জাস্ট একটা সংখ্যা বলে মনে করে, তাদের প্রাণের কোনো মূল্য নেই। এবং শুধু তাই নয়, সেই সংখ্যা তাদের প্রতিনিয়ত পরিবর্তিত হয়। কত সংখ্যায় লোকজন ভেতরে কাজ করতে গেল আর কত সংখ্যায় লোক ফিরে এলো, সেই হিসেব তারা দিতে চায় না। যারা মারা যায় তাদেরকে তারা ধরেই না, তাদের পরিচয় পর্যন্ত লুপ্ত করে দেওয়ার চেষ্টা করে। তার একটা বড় পরিচয় হচ্ছে বৈদ্যনাথ বলে চরিত্রটা, যাকে এখন সনাতন বলে আমরা জানি। এই বৈদ্যনাথ আগে একটি খনি অঞ্চলে কাজ করত। সেই রাধানগরে যখন সে কাজ করত, তখন একদিন রাধানগরে একটা দুর্ঘটনা ঘটে এবং সে প্রায় 7 দিন খনির মধ্যে আটকে থাকে, কিন্তু তাকে উদ্ধারের কোনো চেষ্টা করা হয়নি। পরে সে নিজের চেষ্টায় যখন বেরিয়ে আসে, তখন সে নিজেকেই মৃত বলে ভাবে। অন্ধকার দেখলে তাই সে আজও আঁতকে ওঠে, সবসময় সে আলো খোঁজে। সেই মানুষটা যে বিনুর ঘরেতে যায়, বিনুরদের যে বাড়ি, সে বাড়িতে গিয়ে সে আলো দেখে উৎফুল্ল হয় যে আমাদের ওই দিকটাতে আলো নেই, সেভাবে ব্যবস্থা নেই। অন্ধকার দেখলে সে ভয় পায়, কারণ যে মানুষটা 7 দিন ওই অন্ধকারের মধ্যে আটকে ছিল, সে তো অন্ধকার তার কাছে তার মৃত্যুর সমান। সে নিজেকে নতুন করে আবিষ্কার করেছে। সে নিজেকেও 7 দিন ওই বন্দি জীবন কাটানোর পর তার মনে হয়েছিল যে সে বোধহয় মারা গেছে। পরে সে বুঝতে পারে, তার বন্ধু বান্ধবরা যখন তাকে জড়িয়ে ধরে, না সে বেঁচে আছে। কিন্তু খনি মালিকেরা, ওই রাধানগরের খনি মালিকেরা, তারা কিন্তু তাদের হিসেবের খাতায় তার নামটা বাদ দিয়ে দিয়েছিল। সরকারকে, পুলিশকে বা আইনকে তারা এই কথাই জানিয়েছিল যে আমাদের এখানে বদ্রীনাথ বলে কোনো লোক ছিল না। অর্থাৎ মারা গেলে তাদের তথ্যটা লোপাট করে দেওয়ার চেষ্টা করে, যাতে তাদেরকে কোনো ক্ষতিপূরণ দিতে না হয়, যাতে তাদের কোনো মৃত্যু নিয়ে কোনো আইনি ঝামেলায় না পড়া হয়। এই যে চমৎকার চেষ্টা, মানুষ যাদের কাছে শুধুই সংখ্যা, যারা মাটির তলা থেকে তাল ওই কালো হিরে, যাকে আমরা কয়লাকে তো কালো হিরেই বলি, রবীন্দ্রনাথের সেই রক্তকরবী নাটকটার কথা আমাদের খুব মনে পড়ে যায়, যে নাটকের মধ্যে ওই মাটির তলা থেকে তাল সোনা তোলা হচ্ছে, সর্দারেরা তুলছেন রাজার নির্দেশে, যন্ত্রের মতো কাজ চলছে। এই যে আধুনিক পুঁজিবাদী সময়, সেই সময়ের বলা যেতে পারে জাঁতা কলে যারা
এই পুঁজিবাদী সভ্যতাটাকে টিকিয়ে রেখেছে সেই নিচের তলার মানুষগুলো, সেই শ্রমিকেরা, তাদের জীবনটা কতখানি কষ্টের, বেঁচে থাকার লড়াইটা কতখানি তাদের, সেটাকে দেখানো হচ্ছে। এবং নাটকের শেষে সেই ভয়াবহ দুর্ঘটনায় জল ঢুকিয়ে কেমন করে তাদেরকে শ্বাসরুদ্ধ করে মেরে দেওয়া হলো। মৃত্যুর আগের মুহূর্তে প্রত্যেকটা মানুষ, সনাতন থেকে শুরু করে বিনু কিংবা আমাদের রমজান, আরিফ, তাদের সেই কথাবার্তা কি হৃদয় ছুঁয়ে যায় আমাদের। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তাদের শেষবারের মতো প্রিয়জনদের মনে করা। বিনু তার মাকে কথা দিয়েছিল শুশুনিয়া পাহাড়ের দিকে সে একটা একটা বাড়ি তৈরি করবে, একটা একতলা বাড়ি, পাকা বাড়ি নয়, টিনের চাল নয়, জাস্ট খড়ের ছাউনি দিয়েও তৈরি করা যায়। একটা বাগান থাকবে, একটা তুলসী মন্দির থাকবে, সেখানে তার মা সন্ধে দেবে। আর তার বোন আমাদের সুমনা, সে সেখানে শঙ্খ বাজাবে। রূপা তার ভালোবাসার মানুষ, রূপার সঙ্গে তার কথাবার্তার মধ্য দিয়েও আমরা দেখতে পাই রূপা একটু অন্যরকম মানুষ। এই খনি অঞ্চলের জীবন তার ভালো লাগে না। রূপা তাকে বলে যে আমি গোলাপের চারা লাগিয়েছি, গোলাপ ফুল ফুটেছে, সে সবুজের স্বপ্ন দেখে। মাটির তলায় এইভাবে বিস্ফোরণ ঘটিয়ে খনি থেকে কয়লা তুলে আনাটাকে সে পছন্দ করে না। তার মনে হয় এতে পৃথিবী মায়ের আঘাত পায়। প্রকৃতির বিরুদ্ধে এই যে আচরণ, প্রকৃতি বোধহয় এইভাবে তার প্রতিশোধ নেয়। কিন্তু তার সেই মানুষগুলো তো পেটের দায়ে কাজ করে। যারা প্রকৃত মুনাফাখোর, তারা সেই প্রতিশোধের সম্মুখীন তাদের হতে হয় না, এই নিরীহ মানুষগুলোকে তার দাম দিতে হয়। যেখানে দেখা যায় যে নাটকের শেষে বিনু কেমন করে তার মাকে উদ্দেশ্য করে চিঠি লিখছে, তারা চিঠি লিখে যাচ্ছে কারা তাদের মৃত্যুর জন্য দায়ী, শেষ মুহূর্তে তারা যে কতখানি বেঁচে থাকার জন্য আকুলি বিকুলি করেছে, সবটা লিখে রেখে যাচ্ছে কাগজের মধ্যে, একটা কৌটোর মধ্যে রেখে যাচ্ছে। যদি মানুষ, ভবিষ্যতের মানুষের কাছে তারা তাদের কথা লিখে রেখে যাচ্ছে। কালো হিরে তো শুধুমাত্র ওই কয়লা নয়, এই মানুষগুলোও তো চাপা পড়ে কালো হিরে হয়ে যাচ্ছে। তারাই আমাদের সম্পদ, কিন্তু কতখানি তুচ্ছ, তাচ্ছিল্যের পাত্র। প্রকৃত কালো হিরে তুলতে গিয়ে যারা প্রকৃত কালো হিরেকে মাটির তলা থেকে ওই কৃত্রিম কালো হিরেকে তুলতে, যারা প্রকৃত কালো হিরে, যারা প্রকৃত মানুষ, মানে যারা লড়াইটা করছে সেই হিরে সন্ধানের জন্য, তাদের মূল্য, তারাই তো প্রকৃত অর্থে মালিকের কাছে প্রকৃত হিরে হওয়া উচিত ছিল, যাদের জন্য তাদের এই কর্মপ্রচেষ্টা বেঁচে আছে, এই কারখানা, এই আধুনিক পুঁজিবাদ বেঁচে আছে। তারা কিন্তু মূল্য পায় না, তারা কালো হিরে হতে পারে না। তারা শুধুই সংখ্যা, এবং সংখ্যাটাকে বদলে নিতেও তাদের আটকায় না। তারা ওই কয়লা চেনে, কয়লা তোলার কাজে প্রকৃত হিরে যারা, সেই সনাতনদের, বিনুদেরকে তারা মূল্য দেয় না। উৎপল দত্তের নাটক মানেই সেখানে বহু চরিত্রের উপস্থিতি, একটা তথ্যবহুল লেখা যেটা সমস্যার গভীরতাকে ছুঁতে আমাদের সাহায্য করে। ব্রেকটির নাটকেও এটা ছিল, কিন্তু উৎপল দত্ত তার মধ্যেও কিন্তু নাটক হিসাবে, সাহিত্য হিসাবে হৃদয়ের বার্তাটাকেও কিন্তু কখনো কখনো দিয়েছেন। কি চমৎকার না সেই দৃশ্যটা নাটকের শেষে, যখন আমাদের আরিফ আর রমজানের কথা চলছে। রুক্মিকে দুজনেই ভালোবাসে, কিন্তু ভালোবাসার দৌড়ে কে এগিয়ে? এতদিন তাদের মধ্যে রুক্মিকে নিয়ে একটা দ্বন্দ্ব ছিল, একটা লড়াই ছিল। শেষ মুহূর্তে যখন প্রাণ চলে যেতে গেছে, তখন রমজান ভয় পেয়েছে, মরতে সে ভয় পায়, কাঁদতে লেগে গেছে। আরিফ তখন তাকে বলা যেতে পারে আটকাচ্ছে, সেটাকে বলছে কাঁদিস না। তাহলে এই যে কথা বলছিলাম, রমজান যখন ভয় পাচ্ছে, আরিফ তাকে কি বলছে না, কাঁদিস না, ভয় পাস না, তাহলে রুক্মি কষ্ট পাবে, রুক্মি তোকে এইভাবে দেখতে চায় না। তারপর তাদের দুজনের মধ্যে তারা কোলাকুলি করছে। তারপর রমজান আরিফ কথাবার্তা বলতে বলতে রুক্মির প্রসঙ্গ আসছে, ভালোবাসার মানুষটার কথা আসছে, যেখানে রমজান আরিফকে বোঝাতে চেষ্টা করছে আমাকে ভালোবাসলেও আসলে আমাদের রুক্মি তোকেই বেশি ভালোবাসে। তখন সেই কথা জানতে পেরে আমাদের আরিফ, সে খুশি হচ্ছে, সে জানতে চাইছে সত্যি। এই যে তার আগ্রহটা, এতদিন বেঁচে থাকতে সে জানতে পারলো না যে রুক্মি তাকে সত্যি ভালোবাসে। আজ তার প্রতিদ্বন্দ্বী স্বরূপ যে রমজান, তার থেকে সে জানতে পারছে যে রুক্মি তাকেই ভালোবাসে। ফলে এই যে মৃত্যুর আগের মুহূর্তে মানুষগুলোর এই যে আবেগপ্রবণ, তাদের ভালোবাসার মানুষগুলোকে মনে করা, তাদের মুখটা মনে পড়া, বিনুর তার মায়ের কথা মনে পড়া, মায়েরকে যে কথা সে দিয়েছিল রাখতে পারলো না, তার জন্য একটি বাড়ি তৈরি করে দিতে পারলো না, এগুলো আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। এই যে ভালোবাসার টুকরো টুকরো ছবিগুলো, এগুলোই এই নাটকের তথ্যবহুল একটা কয়লা খনি কেন্দ্রিক জীবনের যে বলা যেতে পারে নিখাত বাস্তবতা, সেখানে যেন একটা কল্পনার ছোঁয়া এনে দেয়। ভালোবাসাটা আমাদের কাছে একটা
শান্তির একটা বাতাবরণ তৈরি করে। উৎপল দত্ত এইভাবেই তার আপাত তথ্যবহুল নাটকগুলোকে একটা কোথাও এইভাবে একটা রক্তমাংসে মানুষরূপে আমাদের সেই দাবিগুলোকে তিনি সাহিত্যরূপে নাটকের যে বলা যেতে পারে এটু একরকমভাবে রাজনৈতিক নাটক, যেখানে সমাজ বদলের কথা থাকে, সেটা একরকমভাবে রাজনৈতিক বার্তার নাটক। সেই নাটকগুলোতে একটা হৃদয়ের বার্তা তিনি এইভাবেই দেন আমাদের কাছে। নাটকগুলো সাহিত্যগুণকে এইভাবে একটা তৈরি করে দেন উৎপল দত্ত। তো বিপ্লবী থিয়েটারের জনক ব্রেখটের আদর্শে অনুপ্রাণিত আমাদের উৎপল দত্তের অঙ্গার নাটক সেই একই বার্তা বহন করে। এই নাটকের মধ্য দিয়ে তিনি মালিক পক্ষের অত্যাচারে, তাদের শোষণ বঞ্চনা, তাদের অন্যায় আচরণে শ্রমিকদের জীবন কতখানি বিপন্ন হয়, তাদের শ্রেণীর চেতনা, প্রতিবাদ সবটা নিয়েই এই নাটক। তো ঠিক আছে, উৎপল দত্তের অঙ্গার নাটক নিয়ে আমাদের প্রাথমিক আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।